আজকের গল্প কর্মের ফল। আমার বিয়ের ৫ বছর পরেও সংসারটা আমার শাশুড়ি মায়ের হাতেই ছিল। এমনকি সকাল থেকে রাত অবধি কী রান্না হবে, কী বাজার হবে তাও তিনি ঠিক করতেন। তিনি শুধু এতটুকুতেই থামেননি। আমাকে নিজের হাতে খাবার বেড়ে দিতেন। আমি প্রায় দেখতাম মাছের গামলা থেকে সবথেকে ছোট মাছের পিসটি তিনি আমায় দিতেন। আর সাথে একটু ঝোল না দিলে নয় তাই। এইভাবেই আমার শ্বশুরবাড়ির জীবন চলছিল। একদিন আমি আমার স্বামীর কাছে ইলিশ মাছ খেতে চাইলে তিনি ২ কেজি ওজনের একটি ইলিশ আনলেন। অবশ্য এটা আমার শাশুড়ি মা জানতেন। বরাবরের মতোই সব কিছু তার কথায় চলল। সব গুছিয়ে রান্না করলাম। অবশেষে খাবার টেবিলে খেতে বসলে তিনিই আমাকে খাবার বেড়ে দিলেন। আমার থালায় এক টুকরো ইলিশ মাছের লেজ দিয়ে বাকিটা ফ্রিজে তুলে রাখলেন। কেন জানি সেদিন চোখের জলটা আটকে রাখতে পারেনি, তাই সবার চোখের আড়ালে চোখের জলটা মুছে খাবার খেয়ে উঠে পড়লাম। আমার শাশুড়ি এমন ব্যবহার আমার পরিবার এমনকি পাড়া প্রতিবেশীরাও জানতো, কিন্তু কখনো কেউ কিছু বলেনি বা আমিও কখনো চাইনি কেউ কিছু বলুক। একদিন আমার পিসি শাশুড়ি এসে বললেন, হ্যাঁ রে পারুল, তোর শাশুড়ি তোর সাথে এমন করে, তুই কিছু বলিস না? আমি বললাম, কি বলবো? তুই কিছু না বলেই এমন লাই দিয়ে দিয়েছিস। কিছু বললে আর এমন করতো না। তার বিবেক যা বলে তিনি তাই করেন। এখানে আমার বলার কি আছে? তবুও মাঝে মাঝে একটু আধটু প্রতিবাদ করিস। দেখা যাক সময় কি বলে। এই কথা বলেই আমি ঘর থেকে বেরিয়ে আসি। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতাম না, কারণ নানা মানুষের নানা প্রশ্ন শুনে যদি আমার মনটা বিষে যায়। তারপর কেটে গেছে আরও 10টা বছর। শ্বশুর গত হয়েছেন প্রায় বছর 5। ননদের বিয়ে হয়ে গেছে। এখন ঘরে থাকি বলতে আমি, আমার বর, আমার ছেলে আর শাশুড়ি। শাশুড়ির গায়ে এখন আর আগের মতো শক্তি নেই। তিনি এখন আর এই সংসার নিয়ে মাথাও ঘামান না। এখন সব কিছু আমার হাতে। আমার ইচ্ছে মতো রান্না করি, খাই, ঘুরি। সব কিছুই এখন আমার হাতে। এমনকি শাশুড়ির খাওয়ার দায়িত্বটাও আমার। একদিন আমি ঘরে শুয়ে আছি, হঠাৎ দেখি আমার শাশুড়ি খুব ধীর পায়ে আমার দরজার সামনে দাঁড়ালেন। আমি দেখে বললাম, মা আপনি ঘরে আসুন। আসলে বৌমা একটা কথা বলার ছিল। হ্যাঁ মা বলুন। কথাটা যে কিভাবে বলবো বুঝতে পারছি না। কোনো দ্বিধা ছাড়াই বলুন। আমার অনেক দিন ধরে গরম ভাত আর ইলিশ মাছের ঝোল খেতে ইচ্ছা করছে। আচ্ছা মা, এই কথা? এটা বলতে আপনার এত সংকোচ? ঠিক আছে, কাল আপনার ছেলেকে বলে ইলিশ মাছ আনাবো। আমার কথা শুনে তিনি চলে গেলেন নিজের ঘরে। পরের দিন আমি সব কিছু বাজার থেকে আনালাম, বড় দেখে একটা ইলিশ মাছও আনালাম। দুপুরে গরম ভাত, ইলিশ মাছ ভাজা আর সর্ষে বাটা দিয়ে ইলিশের ঝোল রান্না করে তাকে খেতে দিলাম। আমিও পাশে বসে বললাম, নিন খান। তারপর আমি আমার শাশুড়ি মায়ের উদ্দেশ্যে বললাম, কি হলো মা, খান, খাবারটা ঠান্ডা হয়ে যাবে তো। তিনি আমার দিকে ছলছল চোখে তাকিয়ে রইলেন। হয়তো তিনি ভাবছেন আমার বহুকালের জীবনটা তিনি কেমন করে নষ্ট করেছিলেন, আমার শখ ইচ্ছে কি করে মাটি করে দিয়েছিলেন। আজ আমি চাইলেই তার ইচ্ছেকে গুরুত্ব না দিতেও পারতাম। চাইলেই তাকে ইচ্ছে মতো তরকারি দিতে পারতাম, কিন্তু করিনি। এটা ভেবে হয়তো তিনি নিজের করা পাপের কথা চিন্তা করে কষ্ট পাচ্ছেন। আমি তার চোখের জল মুছিয়ে দিয়ে বললাম, মা, কোনো মেয়ে শ্বশুরবাড়িতে আসার আগে ভাবে না তারা তার শাশুড়ি, শ্বশুর, ননদ, দেওরকে খারাপ জানবে। পরিস্থিতি তাদের বদলে দেয়, আর এর জন্য আপনার মতো কিছু শাশুড়িরাই দায়ী। হ্যাঁ, এটা ঠিক, আমরা মেয়েরাও খারাপ, কিন্তু মা, আমরা বাপের বাড়ি থেকে খারাপ হয়ে আসি না, আপনাদের বাড়ি থেকেই খারাপ হই। পরে দোষ হয় আমাদের জাত ভালো না, বাবা মা শিক্ষা দিতে পারেননি, এমন অনেক কথা। কিন্তু গল্পটা এমন না হয়ে যদি উল্টোটা হতো, তাহলে না আমরা কখনো খারাপ হতাম, আর না কখনো আপনাদের খারাপ ব্যবহার হজম করতাম। বিয়ের 10 বছরই না হয় আপনাদের রাজত্ব, কিন্তু বাকি সময়টা কিন্তু আমাদের হাতে। তাই সেই সময়টা ভালো কাজে লাগানোটাই ভালো না? যেন জোয়ান বয়সে করা অন্যায় শাস্তি বুড়ো বয়সে পেতে না হয়। এটা সমাজের ঘটে যাওয়া ঘটনা। অনেক মেয়ে আছে যারা দিনের পর দিন শ্বশুরবাড়িতে অত্যাচারিত হয়েছে। যখনই তারা প্রতিবাদ করেছে শুনতে হয়েছে অনেক কটু কথা।
সে যাই হোক, অনেকেই বলবে শুধু শাশুড়ি খারাপ। তা না, ভালো খারাপ মিলিয়েই জীবন। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।